এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, লজিক্যালের তালিকা প্রকাশের নির্দেশ, একই সঙ্গে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে প্রামাণ্য দলিল হিসেবে গ্রহণের নির্দেশ। তৃণমূলের সাংসদ অভিষেক ব্যানার্জি এই রায়ে বিজেপি ও নির্বাচন কমিশনের হার দেখছেন, কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, নির্বাচন কমিশন একটি গণতান্ত্রিক ব্যবস্থায় সংবিধানের একটি বোর্ড, তার সাথে বিজেপিকে গুলিয়ে নিয়ে এ রাজ্যের প্রধান শাসক দল একটা এমন বায়নারি সেট করতে চাইছেন যে বায়নারির মধ্যে কিন্তু বা ন্যারেটিভের মধ্যে তাদের চুরি, অরাজকতা, একটার পর একটা লনেসনেস রাজ্যের মধ্যে একটা চরম নির্বাচিত গণতন্ত্রকে স্বৈরতন্ত্রের রূপ দিয়ে শাসক যেভাবে পুলিশ প্রশাসনকে একদম ক্রিয়নক পুতুল বানিয়ে ফেলেছে, নিষ্ক্রিয় করে ফেলেছে, পুলিশ এখানে অ্যাক্টিভলি প্যাসিভ এই ক্রিমিনালদের বিরুদ্ধে, এইটাকে জাস্টিফাই করতে চাইছে। আমি কেন বলছি, বিজেপি তার একটা পলিটিক্যাল লাইন নিয়ে চলবে, তারা এ রাজ্যের প্রধান বিরোধী দল, ভারতবর্ষের তারা ক্ষমতায় বসে আছেন। এ রাজ্যের শাসক তারা যখন বিরোধী ছিল, এই নির্বাচন কমিশনকে কিন্তু তারা বারবার সংবিধানের রক্ষা কবচ মেনেছেন। এই নির্বাচন কমিশনের দরজায় তারা টোকা মেরেছেন। আমরা 21শে জুলাইয়ের যে মহাকরণ অভিযানের যে শহীদ যুব কংগ্রেস নেতৃত্বে যে শহীদ হয়েছিল 14 জন, সেই কারণটাও জানি যে তারা ভোটার কার্ডের দাবিতে করেছিল র্যাপিড সংশোধন। অর্থাৎ নির্বাচন কমিশনের এই ধরনের নির্বাচনী তালিকার সংশোধন নিয়ে ভারতবর্ষে যে নেত্রী সবচেয়ে বেশি মুখর ছিলেন, তিনি পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দলের ক্ষমতাসীন রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী। তাহলে আজকে কেন নির্বাচন কমিশন নিয়ে আজকে তার এত কথা? 2002 সালের আইআর কিংবা 2006-এর একটা পার্সিয়াল আইআর, সেই আইআর গুলো তো ভারতবর্ষের সংবিধানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিরোধী থাকাকালীন সমর্থন করেছে দুহাত তুলে। আপনাকে আমি রেজিস্টার অফ ইলেকটোরাল রুলস 2025 ইলেকটোরাল রুল 25 নম্বর অনুচ্ছেদ পিআরএ, সেখানে স্পষ্ট বলা আছে যে ইন্টেন্সিভ বা সামারিলি বা পার্টলি ইন্টেন্সিভ অথবা পার্টলি সামারিলি, প্রত্যেক ধরনের এই 3 ধরনের এসআইআর সংবিধানের একটা ম্যান্ডেট, কনস্টিটিউশনাল ম্যান্ডেটের পার্ট। এটাকে চ্যালেঞ্জ করার তো জায়গা কোথাও নেই। আজকে আপনি দেখুন 1952, 56, 57, 61, 65, 66, 83, 84, 87, 89, 92, 93, 95, 2002, 2003, 2004 ধারাবাহিকভাবে নির্বাচন এর আইআর বা এসআইআর যাই নাম দিন না কেন, এটা হয়েছে এবং নির্বিবাদে হয়েছে। 13 বারের মধ্যে 12.5 বারই কংগ্রেস সরকার আসেনি ক্ষমতায়। তাহলে আজকে কেন শাসক দলের গাত্রদাহ, শাসক দলের রাগ কেন? বিহারে এসআইআর হলো, নাম বাদ গেল, বিরোধীরা ইন্ডিয়া জোটের সমস্ত দলগুলো মিলে ইয়েতে গেল, একাধিকবার সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্ট কিছু মানলেন, কিছু রায় অক্ষত রাখলেন, কিছু রায় সুপ্রিম কোর্টের দেওয়া কিছু অবজারভেশন, কনস্টিটিউশনাল বডি 324 থেকে 329-এর মধ্যে যাদের ক্ষমতা দেওয়া আছে, সেই নির্বাচন কমিশন রায়গুলো কিছু কিছু জায়গায় তারা এফেক্টিভলি রিভিউ চাইলেন, সুপ্রিম কোর্ট মেনেও নিল। অর্থাৎ আপনি যে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী এই কমিশন এবং ইআরওদের মাঝখানে কেউ নেই, কারো প্রতি তারা অ্যাকাউন্টেবল নয়, শুধু জনগণের প্রতি অ্যাকাউন্টেবল, জনগণের মৌলিক অধিকার ভোটের প্রতি অ্যাকাউন্টেবল। সেই কারণে যে নির্বাচন কমিশন তাদের পার্ট 15 324 নম্বর ধারার, সেখানে পরিষ্কার ক্ষমতার প্রশ্নটা লিপিবদ্ধ করে রেখেছে যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন 324 নম্বর ধারার 6 নম্বর উপধারায় তারা তাদের যে ক্ষমতা, ডিরেকশন, সুপারভিশন, পানিশমেন্টের প্রভিশন, সেটা বলা আছে, সেটা তো আপনি ডিনাই করতে পারেন না, সেটা তো তাদের অ্যাবসলিউট কন্ট্রোল ম্যান্ডেট। আমার প্রশ্নটা এই জায়গাটা গিয়ে, নির্বাচন কমিশন যেখানে একটা স্ট্যাটুটরি বডি, সেই বডি তার সুপ্রিম কোর্ট কোনো একটা অবজারভেশন দিয়েছেন, ভালো কথা, সত্যি তো, কিন্তু প্রশ্নটা হলো সুপ্রিম কোর্ট তো কতগুলো ধারা, রায়, কতগুলো এভিডেন্স
কতগুলো বাদী বিবাদী পক্ষের সওয়াল জবাবের ভিত্তিতে দাঁড়িয়ে থাকে, তাই তো? এমন অতীতে এমন অনেক উদাহরণ আছে। শাহবানু মামলা, সারা ভারতবর্ষে একটাই অখণ্ড আইনের পক্ষে সওয়াল করেছিল সুপ্রিম কোর্ট, কংগ্রেস সরকার মেনেছিল। রাজীব গান্ধী লোকসভায় দুটো কক্ষে সুপ্রিম কোর্টের এই অর্ডারটাকে নালায় প্রভাইড করে রুল জারি করিয়ে মুসলিম ল বোর্ড থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে আইনগুলো ভারতবর্ষে অখণ্ডতাকে চ্যালেঞ্জ করে সেগুলো পাশ করিয়েছিল। সুপ্রিম কোর্টকে মানতেই, আমি সুপ্রিম কোর্টকে অমানার কথা বলছি না, সুপ্রিম কোর্ট হায়েস্ট বডি, তাকে সম্মান করেও বলছি। সুপ্রিম কোর্টকে কি জানানো হয়েছিল এ রাজ্যে শাসক বামেদের থেকে শুরু করে আজ তৃণমূল, তাদের যোগ্য ছাত্রী, তারা ভোটটা কিভাবে লুট করে, যার একটা পোশাকি নাম সাইন্টিফিক রেগিং? তারা কি জানে এই এসআইআর চলাকালীন বিরোধী বিএলওদেরকে কাজ করতে দেওয়া হয়নি? তারা কি জানে এখানে এই বিরোধী বিএলওদের কাজ করতে দেয়নি? তারা কি জানে এ রাজ্যের শাসক দল বিএলওদেরকে চাপ দিয়ে আত্মহত্যা করতে বাধ্য করেছে? বহু বিএলও কাজ তৃণমূলের কথা শুনে বাধ্য হয়েছে এই লাভলি খাতুন ঠাতুন বাংলাদেশি নাগরিকদের ভোটার লিস্টে নাম তুলতে বাধ্য হয়েছে। তারা কি জানে, তারা কি জানে যে এ রাজ্যে ভোটার তালিকায় মুড়ি মুড়কির মতন তৃণমূলের নেতারা কখনো আধার কার্ড, বার্থ সার্টিফিকেট দিয়ে ভোটার লিস্টের নাম তুলিয়ে দেয়? এটা একটা কারখানা পশ্চিমবঙ্গ। তারা কি জানে? দেখো দেখো, আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা দেখেছি বাংলাদেশ থেকে আমাদের কাকুর বয়সী বিএ পাস, বিএসসি পাস করে এসে বয়স বাড়িয়ে এ রাজ্যে ক্লাস 8-এ ভর্তি হতো। 8-এ ভর্তি হয়ে বয়স কমিয়ে সে 9, 10, 11, 12-এ পড়ে এ রাজ্যের বাসিন্দা হয়ে গেছে, কারণ অ্যাডমিট কার্ড একবার নাম উঠে গেলে সে রাজ্যের বাসিন্দা বা দেশের বাসিন্দা। তারা কি জানে এভাবে কত শত নাম উঠেছে? অ্যাডমিট কার্ডকে কেন স্ট্যান্ডার্ডটি ধরা হয়নি? বিকজ অ্যাডমিট কার্ডের নাম তোলার বহু ধরনের ক্যালকুলেটিভ মানে এর কৌশল এ রাজ্যে রয়েছে বাংলাদেশিদের। আর একটা উদাহরণ আমি তোমায় দিলাম, নাম বলতে বললে সেই বন্ধুরা এখন আমাদের বহু বড় বড় পোস্টে বসে আছে। আমাদের কাকু, বন্ধু বললে ভুল হবে, তারা এখন বড় বড় জায়গায় আছে, কেউ নেতা হয়েছে, কেউ রুলিং পার্ট হয়েছে। আটকাতে পেরেছি কি? অ্যাডমিট কার্ড অন্য রাজ্যের অ্যাসপেক্টে মাননীয় সুপ্রিম কোর্ট এই অবজারভেশন দিয়ে থাকতে পারে, এ রাজ্যের অ্যাসপেক্টটা সম্পূর্ণ আলাদা। এখানে ভোট আর বহিরাগতদের দ্বারা ভোট কন্ট্রোল দুটো পরিপূরক করে দিয়েছে শাসক দল। আমি তোমাকে বলি যে অভিষেক ব্যানার্জি কালকে বলছিল এখন কোর্টে হারিয়েছি, কালকে ভোটে হারাবো, মৌলিক অধিকার নাকি খর্ব করছে নির্বাচন কমিশন। আমার প্রশ্নটা হচ্ছে, এখন তো দেখছি ঝাঁঝর সুচকে বলছে তোর পিছনে একটা ছিদ্র, তো ঝাঁঝরের গায়ে কতগুলো ছিদ্র? একটা সরকার যার 43টা দপ্তর দুর্নীতিগ্রস্ত, যারা মানুষের মৌলিক অধিকার খাদ্য, বস্ত্র, বাসস্থান তিনটাই লুট করেছে। তুমি দেখো চাকরি, কত 43টা দপ্তর দুর্নীতিগ্রস্ত, একটা রিক্রুটমেন্টের রাজ্যে একটাও সঠিক করেনি এরা। মানুষের 26,000 × 5 কতগুলো লোকের জীবন জীবিকা অন্যে এই সরকার কোপ ফেলেছে। 32,000-এর যাবে যাবে ভাব। আজকে প্রশ্নটা হচ্ছে পুরসভায় চাকরি চলে যাওয়ার দিকে, আজকে প্রশ্নটা হচ্ছে খাদ্য দপ্তর লুট করেছে, তাদের মন্ত্রী জেলে ছিলেন, থাকেনি? চিকিৎসা, স্বাস্থ্য দপ্তর ঘুঘুর বাসা, আরজি করের মেয়েটি রেপ হলো, অভিষেক বাবু কি এগুলো নিয়ে কথা বলেছেন? বলেননি। আজকে প্রশ্নটা হলো যে নির্বাচন কমিশন একটি স্ট্যাটিউটরি বডি, তার এসআইআর মানছি না, মানবো না, তার সাংবিধানিক একটাও বৈধতাকে মানা হচ্ছে না, তার নির্বাচন কমিশনের সর্বোচ্চ পদে বসে থাকা এত বড় একটি মানুষ, সংবিধান দ্বারা যার সীমা ক্ষমতা বলে দেওয়া আছে, তাকে নিয়ে সকাল বিকাল টপ টু বটম প্রত্যেকটা স্তরের তৃণমূল নেতারা গালাগালি করছে, বিষোদ্গার করছে, ভয় দেখাচ্ছে, চমকাচ্ছে, ধমকাচ্ছে, করছে না? তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিয়েছে? কোন রাজ্যে আমরা বাস করছি, যে রাজ্যটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অঙ্গরাজ্য হিসেবে মানেই না নিজেকে, কেন্দ্রীয় এজেন্সি, বিএসএফ, সীমা পাহারা দেওয়া, সিআইএসএফ, তাদেরকে মারা, প্রকাশ্যে নিদান দেওয়া হচ্ছে, মারা হচ্ছে, মাথা ফাটানো হচ্ছে, ইডির দপ্তরে গিয়ে আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইডির ভাষায় ডাকাতি করে ফিরছে রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী। কোন রাজ্যে বাস করছি আমরা? আজকে
প্রশ্নটা হলো সুপ্রিম কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্ট বলেছে নির্বাচন কমিশন মানবে না মানবে, রিভিউ চাইবে, এর অনেকগুলো ধাপ আছে। আপনি বললেন আপনি প্রতিদিন হাইকোর্ট সুপ্রিম কোর্টে কতগুলো থাপ্পড় খান, সেটার ইতিহাস হয়তো রামায়ণ মহাভারত থেকে বড় হয়ে যাবে। গতকাল প্রশান্ত বর্মন শূন্য পেয়ে বিডিও হয়ে রাজ্যের সরকারের বদান্যতায় এখনো পর্যন্ত পদে বসে থাকা সেই খুনি আসামি, তাকে নিয়ে পুলিশ প্রশাসনের নাক কিভাবে পুরে হয়েছিল, কিভাবে নাক কাটা গিয়েছিল কালকে সুপ্রিম কোর্টে, প্রশ্ন করেছিল একে ধরা হলো না কেন। এগুলো কি প্রশ্ন নয়? কোথায় মক্কায় গেছে সেখান থেকে আপনি এখানে নমিনেশন দিয়েছেন। আর যদি প্রশ্ন হচ্ছে স্থানীয় স্তরে জনপ্রতিনিধিদের কাগজ কেন এসআরে মানা হবে না, আরে স্থানীয় স্তরে জনপ্রতিনিধিরা পঞ্চায়েত ভোটে ভোটই করতে দেয়নি। সিংহভাগ তৃণমূলের জনপ্রতিনিধি তারা ভোটে যেতেইনি, জনগণের ভোটে, জনগণের মতবাদ সেখানে ফুটে ওঠেনি। দ্বিতীয়, আপনি বলছেন একটা বড় অংশের বিরোধীরা ভোটে জেতার পরে উইনিং সার্টিফিকেট পায়নি, এই প্রশান্ত বর্মনরা দেয়নি, তৃণমূল হেরেছে, তৃণমূলকে উইনিং সার্টিফিকেট দিয়েছে। শুধু তাই নয়, বড় অংশের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পঞ্চায়েত বোর্ড গঠন করতে দেয়নি তৃণমূল, যেহেতু বিরোধীরা ভোটে জিতেছে, বোর্ড গঠন করতে দেয়নি। হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলা চলছে, আমার কথা বিশ্বাস নয় মিলিয়ে নিন। তাহলে যে প্রতিনিধিরা জনগণের ভোটে কার্যত জেতেনি, তাদের কাগজকে আপনি বৈধ বলবেন, এটা সুপ্রিম কোর্টকে কি আর জানানো হয়েছে? সুপ্রিম কোর্ট কতগুলো কাগজের প্রমাণের উপরে চলে, যে প্রমাণগুলো হয়তো কোনো ক্ষেত্রে নির্বাচন কমিশনের আইনজীবীরা সাবমিট করতে পারেনি। আর সর্বভারতীয় স্তরে ব্যাপারটাকে সুপ্রিম কোর্ট দেখেছে, পশ্চিমবঙ্গ তো আর সর্বভারতীয় অঙ্কে ভাবলে চলবে না। সারা ভারতবর্ষে ভোট হয়, এ রাজ্যে ভোট করায় বিরোধীরা, শাসক। এটা বামেদের সময় থেকে এটা হয়ে এসছে। ফলে জনগণের মতবাদ, জনগণের ইচ্ছা অনিচ্ছার বহিঃপ্রকাশ যদি সত্যিকারে করতে হয়, দেখো এসআইআর তৃণমূল করতে চায় না, 14 তারিখের মধ্যে ফেব্রুয়ারির লিস্ট যদি না বেরোয়, মের মধ্যে যদি মুখ্যমন্ত্রী, নতুন সরকার এবং তার ক্যাবিনেট ফরমেশন না হয়, অলরেডি এটা নর্মাল কোর্সে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। এটা কার লাভ হবে না হবে পরের প্রশ্ন। এইটুকু পরিষ্কার, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার প্রশাসনকে, তার নেতাদেরকে হয়তো এই মর্মেই করে দিয়েছে যে যেন তেন প্রকরণে এসআইআরটাকে ভন্ডুল করো, দেখা যাবে রাষ্ট্রপতি শাসন হলে পরে জনগণের সেন্টিমেন্টে আমরা জিতে আসব, তখন এই দুর্নীতি, এই জোচ্চুরি, বদমাইশি গুলো আর আমাদের গায়ে থাকবে না। স্যার, দেখা যাচ্ছে যে 7 নম্বর ফর্ম জমা দেওয়া নিয়ে চারিদিকে ভাঙচুর, তাণ্ডব, আগুন এইসব চলছে, যেখানে আবার সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন যে এসআইআর চলাকালীন যেন আইন শৃঙ্খলার অবনতি না হয় তা সুনিশ্চিত করবে রাজ্যের ডিজিপি। এমনটা নির্দেশ দেওয়ার পর জায়গায় জায়গায় তাণ্ডব হচ্ছে, কই তাহলে কি ডিজিপি নিজের কাজ ঠিক মতো করছে না? সেখানে কি শাসক দলের কোথাও খুঁত দেখতে পাচ্ছে না? কে ঠিক মতো কাজ করেছে? আমরা যখন কেন্দ্রীয় নির্বাচন কমিশন এসআইআর শুরু হওয়ার আগে বিগত লিস্টে ব্যাপক জোচ্চুরি, বদমাইশি প্রমাণ হওয়ার পরে কেন্দ্রীয় নির্বাচন কমিশন সরাসরি আমাদের মুখ্য সচিব, আমাদের যিনি আছেন, তাকে অর্ডার দিয়েছিলেন যে এদের বিরুদ্ধে হার্শ অ্যাকশন নিতে, মুখ্য সচিবকে। যেই মুখ্য সচিব 256 নম্বর ধারা অনুযায়ী the executive power of every state shall be so exercised as to ensure compliance with the law made by parliament and any existing laws which apply in that state. এটা তো বলাই আছে। তাহলে সেই মুখ্য সচিব কি কাজটা করেছিল? আমরা দেখেছিলাম যে মুখ্য সচিবকে যখন পরিষ্কার বলা হয়েছিল আপনি অ্যাক্টরিং টু কাজ করুন, আপনি এক্সিকিউটিভ ডিরেকশনটা ভারত সরকারের আইন, কোয়াসি ফেডারেল স্ট্রাকচার অর্থাৎ সেন্ট্রালের আইন যেখানে প্রিভেল করে সেটা মানুন। তিনি ইসির সুপারিশ করেছিল বিএলও বিআরওদের উদ্দেশ্যে যে পোটেনশিয়ালি অ্যামাউন্ট টু ক্রিমিনাল মিসকন্ডাক্ট করেছে। কারা? 4 জন। বিএলও, বিডিও কিছু করেছিল? কোনো ব্যবস্থা নিয়েছিল? কেন্দ্রের নির্বাচন কমিশন ডেকে পাঠিয়েছিল আমাদের মুখ্য সচিবকে। শুধু তাই নয়, একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস তৈরি হয়েছিল সেই সময়, রাজ্য সরকার মানছে না। মাথায় রাখতে হবে, এর আগে এই যে কোয়াসি ফেডারেল স্ট্রাকচার, যেই স্ট্রাকচারে আপনি একাধিকবার মামলা হয়েছিল এই মানে নিয়ে,
নির্বাচন কমিশনের ক্ষমতা এসআইআর নিয়ে। মহেন্দ্র সিং গিল ভার্সেস সেন্ট্রাল ইলেকশন কমিশন 1978 সালে সুপ্রিম কোর্ট বলেছিল ইলেকশন কমিশন অথরিটিকে প্যারামাউন্ট রাজ্যে করতে পারে না। শুধু তাই নয়, এসি যোশী ভার্সেস শিবম পিল্লাই 84 সুপ্রিম কোর্ট কি বলেছিল যে কন্ট্রোল অফ ইলেকশন প্রসেস পুরোটাই ইসির হাতে। শুধু তাই নয়, লক্ষ্মীচরণ সেন ভার্সেস AKM হাসানুজ্জামান 85 সেখানে দ্য সুপ্রিম কোর্ট হাইলাইট দ্য রোল অফ পলিটিক্যাল পার্টিস ইন ইনশিওরিং অ্যাকুরেট ভোটার রোলস। আমার কথা নয়। তাহলে প্রশ্নটা হলো, যেখানে এত কিছু হয়েছে, যেখানে মুখ্য সচিবকে ইসি লিখেছে মে বি আর ডিসপ্রপোর্শনেটলি হার্স মেজার্স, কিছু করেছিল কি? এ সরকার নির্বাচন কমিশন কেন্দ্রের আইন কিচ্ছু মানে না, সুপ্রিম কোর্ট মানে না, সেই সরকার আজকে আইনের কথা বলছে। ভাবা যায় সুপ্রিম কোর্টে ডিএ মামলার 25% এরিয়ার মানেনি, টেন্টেডদের বসতে দিতে পারবেন না, সুপ্রিম আইন মানেনি। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলেছে সুপ্রিম কোর্টকে মানি না। তাহলে তারা বলছে এখন সুপ্রিম কোর্টের দোহাই। আমি বলছি নির্বাচন প্রক্রিয়া এসআইআর চলবে নর্মাল নিয়মে, করতে না দিলে ভারতবর্ষে এক্সিস্টিং আইনে এখানে রাষ্ট্রপতির শাসন জারি করে হলেও এসআইআর করবে, যেটা আসাম আর জম্মু কাশ্মীরে হয়েছিল। এটা করবে, এটা করতে বাধ্য, শাসক যতই হুজ্জুতি করুক। যদি বেশি বাড়াবাড়ি করে এসআইআরটাকে পন্ডুল করে দেয়, যে ক্ষমতা রাজ্য সরকারের আছে বা সেটা করে যাচ্ছে ক্রমাগত, তাহলে যা হওয়ার তাই হবে। দেওয়াল লিখনটা আগামীতে দেখবে লোকে, যেটা জম্মু কাশ্মীর অসময়ে হয়েছিল। রোল, সুস্থ ইলেকটোরাল রোল তৈরি না হলে ভোট সম্ভব নয়, এটা জেনে রাখুক রাজ্যের সরকার, রাজ্যের প্রশাসন।